বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষক তরুণ লেখক মোহামেন পাটোয়ারির লেখা ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এই বইটিতে মোট 8টি অধ্যায় রয়েছে। আমি ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় আপনাদের পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। লেখকের কথা: বিশ্ববিদ্যালয় পড়াকালে উইলিয়াম টি স্টিলের প্রমাণচিত্র দ্য মানি মাস্টার দেখার সময় নিচের উক্তিটি আমার চোখে পড়ে: It will be enough that people of nation do not understand our banking monetary system. For if they did, I believe there would be a revolution before tomorrow morning. এটা স্বস্তিকর যে দেশের জনগণ ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থার রহস্য সম্পর্কে অজ্ঞ। তারা যদি বিষয়গুলো জানতো, আগামীকাল রাত পোহাবার আগেই গণবিপ্লব শুরু হয়ে যেত। হ্যান্ডিফোর্ডের এই বক্তব্যের মর্ম জানার জন্য তখন থেকে আমার মন খচখচ করতে থাকে। সে সময় এ সম্পর্কে গভীর কিছু উপলব্ধি না করলেও এতটুকু নিশ্চিত হতে পারছিলাম যে ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থার রহস্যময় কিছু বিষয় অর্থনীতির ছাত্র হওয়া সত্ত্বেও আমার অধরায় রয়ে গেছে। উচ্চতর অধ্যয়নের পরবর্তী ধাপগুলো নিয়তই আশ্চর্যান্বিত হয়েছি এ দেখে যে মুদ্রা ব্যবস্থার নিগূঢ় বিষয়গুলো কোনো প্রতিষ্ঠানেই পড়ানো হচ্ছে না। নরওয়ের স্কুল অব ইকোনমিক্সে মুদ্রা বিষয়ে মাত্র একটি কোর্স ছিল, যার বিষয়বস্তু ততদিনে আমার ভালোভাবেই দখলে এসে গিয়েছিল। পরবর্তীকালে যখন জার্মানের স্বনামধন্য মানহাইম বিজনেস স্কুলে দ্বিতীয় মাস্টার্সের উদ্দেশ্যে যাই, সেখানে এই বিষয়ে কোনো কোর্সই পাইনি। অথচ এই দুটি প্রতিষ্ঠানই সেই দুটি দেশের সেরা বিজনেস স্কুল। মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। অর্থনীতি বোঝার অবিচ্ছেদ্য পাঠ এগুলো। কিন্তু তারপরেও কেন জানি মুদ্রা ও ব্যাংকিং ব্যবস্থার গুপ্ত দিকগুলো সবসময় এড়িয়ে যাওয়া হতো। এমনকি বর্তমান সময়ে অন্যতম সেরা অর্থনীতিবিদ রিচার্ড ওয়ার্নারও এমন মন্তব্য করেছেন যে এই বিষয়ে তিনি আরো যোগ করেন যে ইকোনমিক্স দ্যাট ইজ থট এ ইউনিভার্সিটি ইজ নট দ্য রিয়েল ইকোনমিক্স। It is a whole second economy of how things real work. বিশ্ববিদ্যালয়গুলোতে শেখানো অর্থনীতি বাস্তবিক না। শিক্ষা ব্যবস্থা কিভাবে চলছে তা বুঝতে সম্পূর্ণ নতুন ধারার অর্থনীতি পাঠ প্রয়োজন। রিচার্ড ওয়ার্নার, কেন্দ্রীয় ব্যাংক গবেষক, লেখক এবং বিনিয়োগ কুশলী। এই নতুন ধারা কি তা জানার আগ্রহ আমার জ্ঞান অর্জনের যাত্রায় চালিকা শক্তি হয়ে ওঠে। তাই আনুষ্ঠানিক পড়াশোনার গণ্ডি ভেদ করে আমি ব্যক্তিগত অনুসন্ধান চালিয়ে যেতে থাকি। এভাবে দীর্ঘ অধ্যবসায় ও ক্রমাগত সাধনার ফলে একসময় ভাষা ধারণাগুলো ক্রমশই স্বচ্ছতর হতে থাকে। বর্তমানে এই জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পত্রপত্রিকা, ম্যাগাজিন সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি করছি। মূলত পাঠকদের উচ্ছ্বাসিত সাড়া প্রাপ্তির পর বিষয়গুলো ব্যাখ্যা করে সরলভাবে একটি বই লেখার উদ্যোগ নেই। এই বইটি রচনা ক্ষেত্রে অন্যতম কঠিন একটি কাজ ছিল ভাষার সরলতা বজায় রাখা, একই সাথে মৌলিকতা ধরে রাখা এবং গল্পের ছলে বর্ণনা করা খুব একটা সহজ কাজ না। কিন্তু সবার কাছে বাণী পৌঁছে দিতে সেই কঠিন সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থেকেছি এবং অর্থনীতি বিষয়ে অজ্ঞ পাঠকদের দিয়ে পড়িয়ে বোধগম্যতা নিশ্চিত করে পাণ্ডুলিপিটি প্রকাশ করার সিদ্ধান্ত নেই। সবশেষে যে দুজন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, তারা হচ্ছেন মিনহাজ রাজা ভাই এবং মাহমুদুর রহমান। বইটি ভাষাগত মাধুর্যের পেছনে তারা স্নেহমাখা হাতে স্পর্শ পরতে লেগে আছে। আল্লাহ তাআলা তাদের পরিশ্রম ও ত্যাগ কবুল করুন। আশা করি এত শ্রমের বিনিময়ে রচিত বইটি আলো প্রদানকারী একটি কর্ম হিসাবে যুগ যুগ আমাদের মাঝে টিকে থাকবে। আমিন। ধন্যবাদ আনতে মোহামেন পাটোয়ারির অর্থনীতি বিশ্লেষক এবং লেখক। ভূমিকা: সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, দরুদ ও সালাম শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনি হয়তো থ্রিলার পড়তে পছন্দ করেন, আর বাস্তবমুখী থ্রিলার ব্যাংকিং ব্যবস্থা ও টাকার গোপন রহস্য, বাস্তব দুনিয়ার লুকায়িত সত্য উন্মোচনকারী অবিশ্বাস্য এক থ্রিলার। এর শেষ পৃষ্ঠা পর্যন্ত ভ্রমণ ব্যতীত আপনার চোখ ও শরীর বিশ্রাম নিতে নারাজ। মুহুর্মুহু উত্তেজনাপূর্ণ যাত্রার ঘোরা হয়ে যাবে অর্থনীতির অচেনা অলিগলি। গল্পে গল্পে ভেদ হবে মায়াবী জালের রহস্যগুলো, উন্মোচিত হবে ব্যাংকিং ব্যবস্থা ও টাকার জন্ম রহস্য, যৌবন কাহিনী এবং যুগের সাথে তাল মিলিয়ে তার আধুনিক হয়ে ওঠার গল্প। অর্থনীতি জাতীয় বিষয়াদি জটিলতা প্রশ্নাতীত। এই মলাটেই মূল্যস্ফীতি, ভার্চুয়াল কারেন্সি, দেউলিয়াত্ব, অর্থনৈতিক মন্দা, বেল আউট, জম্মি কোম্পানি, তারল্য সংকট,
প্রভৃতি যুক্ত হলে পুরো বিষয়টাই জগা খিচুড়ি পাকিয়ে মাথার উপর দিয়ে যাওয়ার কথা। কিন্তু এখানেই লেখক মোহাইমিন পাটোয়ারির কারিশমা। মৌলিক পরিভাষাগুলোকে তিনি অত্যন্ত সাবলীল উপস্থাপনায় গল্পের ছলে সহজ প্রাচ্য করে তুলে ধরেছেন। অর্থনীতির অ আ ক খ ধারণা ব্যতীতই বইটি আপনার অন্তরে গহীনে তার বার্তাগুলো নিয়ে পৌঁছে যাবে। নিরন্তর কড়া নাড়তে থাকবে। আপনি ঝাঁপ দিবেন চমকপ্রদ একটি অ্যাডভেঞ্চারের সাথে। যার সাথে সিন্দাবাদের ভ্রমণ, অ্যালান কোয়াটারম্যানের গুপ্তধনের খোঁজে যাওয়ারই তুলনা চলে। সময়, সুযোগ ও সাহসের অভাবে যে যাত্রাটি আপনি কখনোই শুরু করেননি, দি লর্ড অফ দ্য রিংস এর গ্যান্ডালফ হয়ে মোহাইমিন পাটোয়ারি আপনাকে ছো করে তুলে নিয়ে সেই সফরেই বেরিয়ে পড়বেন। আর হবিটদের মতো আপনি ছুটে চলবেন মিডল আর্থে, ব্যাংকিং ব্যবস্থা ও টাকার গোপন রহস্য উদ্ধারে। ভ্রমণের প্রয়োজনীয় সব উপকরণ সময় মতো ধেয়ে আসবে আপনার হাতের নাগালেই। অর্থনীতি বিষয়ে নিতান্ত অজ্ঞ হলেও যাত্রার অনিঃশেষ রস যেন পুরোবার নয়। আরেকটি আলোচ্য দিক হলো ব্যাংকিং ব্যবস্থা ও টাকার গোপন রহস্য কোনো ধর্মীয় বই নয়। এর লেখক মোহাইমিন পাটোয়ারিও কোনো ধর্মীয় ব্যক্তি নন। এই উজ্জীবিত তরুণ অর্থনীতি বিশ্লেষক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আলোচনা করছেন, এবং আলোচনার পরতে পরতে তিনি পশ্চিমা দার্শনিক, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের এমন কিছু উক্তি সংগ্রহ করেছেন যা পাঠককে বিস্মিত করতে বাধ্য। যেমন 250 বছর আগে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের উক্তি, আমি বিশ্বাস করি আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদেশি সেনাবাহিনীর থেকেও বেশি বিপজ্জনক হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। অথবা ইংরেজ জার্মান ব্যাংকার ও ফাইন্যান্সিয়ার নাথান মেয়র রথচাইল্ডের এই উক্তিটি, যে সুবিশাল ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না, তার সিংহাসনে কে বসলো আমার তাতে কিছুই আসা যায় না, কারণ যে ব্রিটেনের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ করে সেই ব্রিটিশ সাম্রাজ্যের মূল ক্ষমতার মালিক, আর ব্রিটেনের মুদ্রা ব্যবস্থা আমার নিয়ন্ত্রণে। সবশেষে এই রোমাঞ্চকর যাত্রার অন্তে আছে রূপকথার গল্পের মতোই গুপ্তধন, আর তা হচ্ছে আপনাদের বহুদিনের সঞ্চিত সব প্রশ্নের উত্তর। টাকা আর ব্যাংকের মাঝে এত মধুর রসায়নটা কি? ধেই ধেই করে উন্নয়নে এগিয়ে যাওয়া বিশ্বে হু হু করে সবাই দেউলিয়া হচ্ছে কেন? উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আপনার আমার সকল সম্পদ কিভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে, ইত্যাদি। আর হ্যাঁ, গল্পগুলোর ফাঁকে ফাঁকে রাখা জুৎসই সব চার্ট এবং রেফারেন্স গুলো আপনার গায়ে কাটা দেওয়ার বাস্তবতা দিকে ঠেলে দিবে। ব্যবসা, চাকরি কিংবা কৃষি যেভাবে উপার্জন করি না কেন, আমরা সবাই আয় উপার্জনের চিন্তায় বিভোর। এ ব্যাপারে আমরা যারপর নাই সচেতন। অপরদিকে অর্থনীতি হলো অবহেলার অন্যতম ক্ষেত্র, যেখানে আমরা কোনো আগ্রহই খুঁজে পাই না। অথচ আপনি চাল কিনেন কিংবা চিনি, এর পেছনে আছে অর্থনীতি। যে ক্ষেতের ধানের মতো টাকা সঞ্চয় করে রাখেন কিংবা ব্যয় করে ফেলেন, এর পিছনেও আছে অর্থনীতি। সোনা রূপা লেনদেন করেন কিংবা কাগজ কার্ডের পেছনে রয়েছে অর্থনীতি। তারপরেও এই বিষয়ে অজ্ঞতা কাটানোর ন্যূনতম প্রচেষ্টাও চোখে পড়ে না। সেই অজানা জগতের বাস্তবিকতাগুলোই গল্পের মণিমুক্তই ভরিয়ে অপরূপ করে তুলেছে ব্যাংকিং ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটি। আমার দৃঢ় বিশ্বাস বইটি পাঠকের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। আব্দুল্লাহ মোহাম্মদ মিনহাজ রেজা, উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও সম্পাদক। পাঠ করে শোনাচ্ছি প্রথম অধ্যায়। আসুন একটু ভাবি, আপনি কখনো ভেবে দেখেছেন কি সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য কি? টাকা উৎপন্ন হয় কিভাবে? কাগজগুলো টাকার মাঝে মূল্যবান প্রবেশ করে কেন? অর্থনৈতিক বৈষম্য বেড়ে যাচ্ছে কেন? এই প্রশ্নগুলো হয়তোবা আমার মতো আপনারও তাড়া করে বেরিয়েছে, এবং উত্তরগুলো হয়তোবা আংশিক পেয়েছেন কিংবা কোনো উত্তরই খুঁজে পাননি। আপনি উপরে যে দলভুক্তই হয়ে থাকুন না কেন, কোনো চিন্তা করবেন না, কারণ এই বইয়ে আমার সবগুলো প্রশ্নের উত্তর বিস্তারিত জানাবো। আর আমাদের এই জানানো যাত্রা খুব সাধারণ একটি প্রশ্ন দিয়ে শুরু করছি। সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য কি? প্রথমত, এই প্রশ্নটি সাদা চোখে খুব সরল কিংবা অযৌক্তিক মনে হতে পারে, অথবা মনে হতে পারে এমন প্রশ্ন করাই বা কি প্রয়োজন ছিল। তবে প্রকৃতপক্ষে প্রশ্নটি মোটেও সরল কিংবা অযৌক্তিক নয়। চিন্তা করে দেখুন, সুদের সাথে ব্যবসা তুলনা করতে গিয়ে প্রথমে যে পয়েন্টটি উঠে আসে তা হচ্ছে সুদে কোনো ঝুঁকি নেই। কিন্তু কথাটি সম্পূর্ণ সঠিক নয়, কারণ ঋণদাতা সর্বাত্মক চেষ্টা করে শতভাগ ঝুঁকিবিহীন পরিবেশ নিশ্চিত করতে পারেন না। একজন গ্রাহক ঋণ নেবার পর দেউলিয়া হতে পারে, অর্থ আত্মসাৎ করে পালিয়ে যেতে পারে,
কিংবা সম্পদশূন্য অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। এগুলো সবই মহাজনের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তাই সুদে কোনো ঝুঁকি নেই কথাটি সম্পূর্ণ সত্য নয়। সুদে ধার দিলে ঋণদাতাও ঋণগ্রস্ত হওয়ার সুযোগ আছে। সুদের ব্যাপারে দ্বিতীয় যে পয়েন্টটি আমাদের সামনে আসে তা হচ্ছে বস্তুগত পণ্যের, যেমন ঘর বাড়ির ক্ষয়ক্ষতি আছে। একটি বাড়ি ধীরে ধীরে পুরনো হয়, ক্ষতিগ্রস্ত হয়, এমনকি একসময় ভেঙে পড়ে যায়। তেমনি করে একটি গাড়ি কিংবা একটি কারখানাও একসময় অচল হয়ে যায়। সে তুলনায় টাকার কোনো ক্ষয় নেই। কিন্তু খেয়াল করুন, সম্পদের যেমন ক্ষয় আছে তেমনি টাকারও মূল্যমানের ক্ষয় আছে। এবছর যে বস্তুটির মূল্য 100 টাকা, 10 বছর পর তার মূল্য বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 200 টাকা। এমনকি একসময় হয়তো 100 টাকার নোটও অচল হয়ে যাবে। এমনটি হবার কারণ কি? কি কারণে হচ্ছে? টাকার মূল্যমানের ক্ষয়। অর্থাৎ ব্যবসায় ক্ষয় আছে কিন্তু সুদে কোনো ক্ষয় নেই, এই কথাটিও ভুল। সুদ নিয়ে অপর যে অভিযোগটি উঠে তা হলো একজন সুদী মহাজন গ্রাহক থেকে জোরপূর্বক টাকা আদায় করে থাকে। গ্রাহক লাভ করেছে কিনা লোকসান করেছে তা তিনি বিবেচনা করেন না। সকল পরিস্থিতিতে কেবল নিজের লাভে বুঝেন। এই কথাগুলো সত্য, তবে একই বাস্তবতা ব্যবসার ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। একজন বিপণী বিতানের মালিক তার দোকান ভাড়া নেওয়া ব্যবসায়ীর অর্থনৈতিক অবস্থা বিবেচনা করেন না। ভাড়াটিয়া ব্যবসায়ীর ব্যবসার লাভ হোক কিংবা লোকসান, মাস শেষে তিনি এক প্রকার জোরপূর্বক ভাড়া আদায় করে থাকেন। একমাত্র সুদী মহাজনের টাকা আদায়ের ব্যাপারে কঠোর, কিন্তু ব্যবসায়ী নয়, এই কথাটিও সঠিক নয়। সুদের সাথে ব্যবসার পার্থক্য আলোচনা করতে গিয়ে চতুর্থ যে বিষয়টি উঠে আসে তা হচ্ছে ব্যবসার পরিচর্যা ব্যয় আছে। যেমনই একটি বাড়ি মেরামত করা, রং করা কিংবা অন্য কোনো সমস্যা হলে ঠিকঠাক করাই হলো বাড়ির রক্ষণাবেক্ষণের ব্যয়। অন্য সম্পদের বেলায় অনুরূপ দেখাশোনা করতে হয়। যেমন একটি গাড়ি কিনে ভাড়া দিলে গাড়ি মেরামত করতে হয়, একটি বাগান ভাড়া দিলে বাগান দেখাশোনা করতে হয় ইত্যাদি। কিন্তু টাকার বেলায় এরূপ কোনো পরিচর্যা খরচ নেই। এই দাবিটি পুরোপুরি সঠিক নয়। টাকার সরাসরি পরিচর্যা খরচ না থাকলেও এর নিরাপত্তা প্রদান, কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, কারেন্ট বিল ইত্যাদি বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আবার একজন গ্রাহক দেউলিয়া হয়ে গেলে সে ক্ষতির ভাড়াটাও মহাজন বা ব্যাংকেই বহন করতে হয়। এসব কিছুই সুদভিত্তিক ঋণের পরিচর্যা খরচ। তাই সম্পদের রক্ষণাবেক্ষণ খরচ আছে, কিন্তু ঋণের বেলায় কোনো ব্যয় নেই, তা যুক্তির ধোপে টিকবে না। সুদের ব্যাপারে আরেকটি আলোচনা রয়েছে যে সুদে আয় নির্দিষ্ট কিন্তু ব্যবসায় আয় অনির্দিষ্ট। চিন্তা করে দেখুন, আপনি একটি বাড়ি কিংবা দোকান তৈরি করে ভাড়া দিলেন, চাহিদা অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভাড়া পেয়ে থাকেন। সুদের মতো বাড়ি ভাড়া রিটার্নেও কোনো তারতম্য হয় না। আবার একটি গাড়ি কিনে রেন্টে কার কোম্পানিকে ভাড়া দিলেন, আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া পেয়ে থাকেন। শুধু তাই নয়, সরকারি বা বেসরকারি যে কোনো প্রজেক্টে বিনিয়োগের পূর্বে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া পেয়ে থাকেন। শুধু তাই নয়, সরকারি বা বেসরকারি যে কোনো প্রজেক্টে বিনিয়োগের পূর্বে সম্ভাব্য খরচ ও লাভের উপর ভিত্তি করে অর্থনৈতিক প্রক্কাল দাঁড় করানো হয়। বিনিয়োগে সুদ থাকুক বা না থাকুক, প্রক্কালের সুবাদেই জানা যায় বিনিয়োগ করলে সম্ভাব্য লাভ কত হতে পারে, আর ক্ষতি হলেও বা কত পরিমাণ হতে পারে। প্রাক্কলনে যদি দেখা যায় সব খরচ করার পরও লাভ থাকে, তখনই কেবল বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অর্থাৎ শুধু সুদের ক্ষেত্রেই নয়, অংশীদারিত্ব ব্যবসা পদ্ধতিও রিটার্ন সম্পর্কে সম্যক ধারণা লাভ করেই বিনিয়োগ করা হয়। আপনি ভাবতে পারেন তারপরেও তো কিছু পার্থক্য রয়েছে। সুদের রিটার্ন নিখুঁতভাবে নির্ণয় করা সম্ভব, কিন্তু ব্যবসার রিটার্নের বেলায় তা অসম্ভব। এই ধারণাটির সাথেও বাস্তবতার ফারাক থেকে যায়। সুদের রিটার্ন ও নিখুঁতভাবে নিরূপণ করা যায় না। দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে দেউলিয়া হওয়ার হারে তারতম্য ঘটে, এবং ভবিষ্যতে কি হতে পারে তা আগে থেকেই বলা অসম্ভব বটে। পাশাপাশি সুদে মনিটরিং, আইনি ব্যয়, কর্মচারী বেতন, বোনাস সহ নানা প্রকার আনুষঙ্গিক খরচ রয়েছে, যার কোনোটি আগে থেকে শতভাগ নির্ণয়যোগ্য না। তাই মোটা দাগে সুদে ঋণ দিলে আগে থেকে রিটার্ন জানা যায়, কিন্তু ব্যবসা বিনিয়োগ করলে জানা যায় না, এই কথাটাও সত্য নয়। সবশেষে যে অভিযোগটি আসে তা হচ্ছে সুদ অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। লক্ষ্য করুন,
যে কোনো সফল ব্যবসা করেই কিন্তু একজন ব্যক্তির পক্ষে সম্পদশালী হওয়া সম্ভব। ব্যবসায়ীরা যেহেতু সমাজের অপর সদস্যের সাথে লেনদেনের সাথে অর্জিত অর্থেই ধনী হয়ে থাকেন, সেহেতু যে কোনো সফল ব্যবসা করলেই ধনী দরিদ্রের বৈষম্য সৃষ্টি হতে পারে। তাহলে যে প্রশ্নটি আমাদের মাঝে সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো, অর্থনৈতিকভাবে সুদের সাথে ব্যবসার তফাৎটা কোথায়? দুজন ব্যক্তি স্বেচ্ছায় নিজেদের মধ্যে সুদের লেনদেন করলে তারা সমাজে কোনো ক্ষতি করলো কি? ধনী হবার কারণে একজন সাধারণ ব্যবসায়ী যদি অপরাধী না হয়ে থাকে, ঋণ ব্যবসায়ী কেন সমাজ ও ধর্মের দৃষ্টিতে অপরাধী হিসেবে বিবেচ্য হবেন? সেই কোটি টাকার উত্তরের গভীরেই আমরা ডুব দেব। তবে তার আগে পাঠক পর্যায়ে অর্থনৈতিক চিন্তার কাঠামো গঠন করা প্রয়োজন, যা এই আলোচনাকে বুঝতে সাহায্য করবে। অর্থনৈতিক চিন্তার কাঠামো গঠন। অর্থনৈতিক জটিল বিষয়গুলো বোঝার একটি কার্যকরী পদ্ধতি হলো প্রথমে অতি সরল পরিসরে চিন্তা শুরু করা এবং পরবর্তীকালে ধাপে ধাপে নতুন মাত্রা যুক্ত করা। ছোট একটি উদাহরণ দিলে ধারণাটি পরিষ্কার হবে। ধরুন, আজকে বাজারে গরুর মাংসের দর 800 টাকা। এই 800 টাকা দরে আপনার শহরে প্রতিদিন 300 কেজি গরুর মাংস বিক্রি হয়। হঠাৎ দরপতনে মাংসের দাম কেজি প্রতি মোটে 500 টাকায় নেমে গেল। তখন কি হবে? ঠিক ধরেছেন, সবাই মাংস কিনতে হুমড়ি খেয়ে পড়বে। অর্থাৎ 800 টাকা দরে বাজারের যত মাংস বিক্রি হতো, দাম কমে 500 টাকা হলে তার তুলনায় বিক্রি বেড়ে যাবে। এবার যদি বলি গরুর মাংসের দাম বেড়ে কেজিতে 1500 টাকা হয়ে গেছে, তখন কি হবে? জি, মাংসের বাজারে ক্রেতা তো দূরে থাক, মাছিও উঠবে না। অর্থাৎ 800 টাকা দরে যত কেজি মাংস বিক্রি হতো, দাম বেড়ে 1500 টাকা হলে মোট বিক্রি তার তুলনায় কমে যাবে। এভাবে খুব সহজেই আমরা বলতে পারতাম যে দাম কমলে বিক্রি বেড়ে যাবে, আবার দাম বাড়লে বিক্রি কমে যাবে। খেয়াল করুন, উপরে আমরা কেবলমাত্র দুটি নির্ধারক সামনে এনেছি, দাম ও বিক্রি পরিমাণ। এতে দেখলাম দামের প্রভাবে বিক্রি বাড়ে ও কমে। আপনি আমি সবাই উপরের উদাহরণের সাথে পরিচিত, কিন্তু এখানে আমরা আরো একটি কাজ করেছি। বলতে পারেন সেটা কি? আমরা পারিপার্শ্বিক সবকিছু অপরিবর্তিত থাকবে ধরে নিয়েছি। সেগুলো কি কি? ধরুন, আপনার এলাকায় গরুর মাংসের দাম যেদিন কমে গেল, তার আগের দিন কমিশনার সাহেব সবার বাসায় 20 কেজি করে মাংস উপহার পাঠালেন। তখন এত পরিমাণ কি মাংস বিক্রি হতো? আর যদি সেদিন কোরবানি ঈদের পরদিন হতো, তাহলে আপনারা কি আগের মতো এত বেশি মাংস কিনতেন? অবশ্যই না। অর্থাৎ আমরা দাম আর বিক্রি পরিমাণ নির্ধারণের বেলায় এরকম সম্ভাব্য ব্যাপারগুলো হিসেবের বাহিরে রেখে দিয়েছি। আমরা ধরে নিয়েছি এমন ব্যাপার ঘটবে না, বা সংশ্লিষ্ট সবকিছু অপরিবর্তিত থাকবে। অর্থনীতি ভাষায় সেটিকে বলে স্যাটেরিস পারিভাস। তাই দাম বাড়লে বিক্রি কমে এবং দাম কমলে বিক্রি বাড়ে। দাম কমলে বিক্রি বাড়ে বলতে আমরা আসলেই বুঝি অপর সব ব্যাপার অপরিবর্তিত থাকলে যদি দাম বাড়ে তাহলে বিক্রি কমে যাবে, এবং যদি দাম কমে তাহলে বিক্রি বেড়ে যাবে। অর্থনীতির এই চমকপ্রদ চিন্তার কাঠামো আমাদের অভিভূত করে। এখন এই কাঠামোর একটি প্রায়োগিক পরিপ্রেক্ষিত দেই। ধরুন, উপরের উদাহরণ অনুসারে আমরা জানতে চাই তেলের দাম বেড়ে গেলে গরুর মাংস খাওয়া বাড়বে নাকি কমবে। আচ্ছা, তেলের দামের সাথে গরুর মাংস খাওয়ার কি সম্পর্ক রয়েছে? ঠিক ধরেছেন, তেল দিয়েই তো মাংস রান্না করা হয়। সুতরাং তেলের দাম বাড়লে গরুর মাংস রান্নার মোট খরচ বাড়বে। তাই আগের মতো মাংস খেতে হলে আপনাকে বাড়তি পয়সা গুনতে হবে। আপনার মাসিক বাজেট আগের মতোই থাকলো, আপনি গরুর মাংস কম রান্না করবেন, অথবা অন্য খাবার কম খেয়ে মাংস রান্না করবেন, অথবা বাসার আনুষঙ্গিক ব্যয় কমাবেন। এরকম 101টা পথ আছে, তাই তো? এবার আমরা চিন্তার কাঠামোটা নিয়ে আসি। দেখুন কত সুন্দর কাজে লাগে। প্রশ্ন, অপর সব ব্যাপার অপরিবর্তিত থাকলে যদি তেলের দাম বাড়ে তাহলে গরুর মাংসের বিক্রির কি হবে? উত্তর, যখনই বলছি অপর সব ব্যাপার অপরিবর্তিত থাকলে, এর মানে হলো গরুর মাংসের সরবরাহ, আয় রোজগার, মশলা খাওয়ার পরিমাণ, রান্নায় তেলের পরিমাণ, বাসায় অন্যান্য খরচ, এগুলো সব আগের জায়গায় থাকবে, কিছুই অপরিবর্তিত হবে না। সব অপরিবর্তনশীল রেখে শুধু তেলের দাম বাড়িয়ে দেখব, এতে করে গরুর মাংসের বিক্রির কি ধরনের পরিবর্তন হয়। দেখা যাবে তেলের দাম বাড়লে তেলেরও বিক্রি কমে যাবে। আপনি গরুর মাংস রান্না করতে আগের মতোই তেল ব্যবহার করে এবং
মাসিক বাজার আগের মতোই থাকলে কি আগের সমপরিমাণ মাংস রান্না করতে পারবেন? না, তা সম্ভব না। তার মানে আপনি মাংস রান্না করা কমিয়ে দিবেন। সুতরাং কাঠামোর মধ্যে রেখে আমরা উত্তর পেলাম যে অপরাপর সব ব্যাপার অপরিবর্তিত থেকে তেলের দাম বেড়ে গেলে গরুর মাংসের বিক্রি কমে যাবে। আশা করি আপনারা কাঠামোটি খুব সহজে ধরতে পেরেছেন। এভাবে অর্থনীতির বিভিন্ন বিষয়কে উজ্জ্বল রেখে একটি সরল কাঠামোর মধ্যে ফেলে ফলাফল বিশ্লেষণ করা হয়। সব চিন্তাই শুরু হয় সরল পরিসরে, একটা দুইটা মাত্রা দিয়ে। আলোচনা যত সামনের দিকে আগায় নতুন নতুন মাত্রা যোগ করে পরিসর বাড়াই, সেগুলো বিশ্লেষণ করি। আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনে সুদের প্রভাব কি, ব্যবসার সাথে এর পার্থক্য কি তা বুঝতে প্রথমেই আমরা তাই রূপসাগর নামে একটি অর্থনৈতিক কাঠামোর অবয়ব তৈরি করব। রূপসাগর দ্বীপরাষ্ট্র। রূপসাগর আয়তনে বিশাল এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, তবে সব দিক থেকে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানকার জনসংখ্যা অত্যন্ত সীমিত। আপাতত দেশটিতে মোট 10টি পরিবারের বসবাস করে। এদের কেউ মাছ ধরে, কেউ পশুপালন করে, কেউ তাঁত বুনে, কেউ কাঠের কাজ করে, কেউ বা ব্যবসা করে এবং সারাদিন কাজ করে তার প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার থেকে কেনাকাটা করে ঘরে ফিরে। সবকিছু ঠিকঠাক চললেও এই দেশের একটি সমস্যা হচ্ছে এখানে লেনদেন করার কোনো সাধারণ বস্তু অর্থাৎ টাকা নেই। কেউ মাছের বিনিময়ে চাল, কেউ ধানের বিনিময়ে ডাল, কেউ শ্রমের বিনিময়ে খাদ্য, এভাবেই লেনদেন করে কাজ চালিয়ে নেয়। তবে বিনিময়ের জন্য উপযুক্ত পক্ষ খুঁজে না পেলে বিপত্তি লেগে যায়। কোনো একদিন হয়তো জেলের জালে বেশি মাছ ধরা পড়ে, সেদিনও তার ঘরে চাল লাগে। কিন্তু বাজারে গিয়ে জেলে মশাই যদি আবিষ্কার করেন যে চাল বিক্রেতার সেদিন আর মাছ প্রয়োজন নেই, বরং সে হন্য হয়ে কাপড় খুঁজছে, তখন কি উপায়? সেক্ষেত্রে উপায় হচ্ছে মাছের প্রয়োজনীয়তা রয়েছে এমন একজন তাঁতিকে প্রথমে খুঁজে বের করা, তারপর সে তাঁতির থেকে মাছের বিনিময়ে কাপড় কিনে নেওয়া এবং সবশেষে সেই কাপড়ের বিনিময়ে কৃষকের থেকে চাল কিনে নেওয়া। প্রক্রিয়াটি একটু জটিল হলেও সমাধানযোগ্য। কিন্তু এমন যদি হয় যে কোনো তাঁতেই মাছ কিনতে আগ্রহী না, সেক্ষেত্রে সত্যিই খুব বিপত্তি বাঁধবে। কারণ মাছ দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায় না। বিনিময় প্রথায় লেনদেনের অনিশ্চয়তা সমাধানে দ্বীপের সবাই মিলে পরামর্শ বসলো কি করা যায়। একজন বুদ্ধি দিল, রূপসাগরের অধিবাসীরা এরকম সোনালী ধাতু দিয়ে গহনা বানায় যা ছেলে বুড়ো নারী পুরুষ সবাই পছন্দ করে। কেউ এই সোনালী ধাতুর একটি গুটির বিনিময়ে 1 মণ চাল কিনতে চাইলে সব চাল বিক্রেতাই রাজি হয়ে যাবে। একইভাবে এমন একটি গুটির বিনিময়ে মাছ কিনতে গেলে জেলেরাও মাছ বিক্রিতে সায় দেবে। এই কথায় এই সোনালী ধাতুটা সর্বজন গ্রাহ্য এবং সাধারণ বস্তু, তাই লেনদেনের মাধ্যম হিসেবে এটাকে চালু করলেই বাজার করতে আর কারো ঝাঁকি পোহাতে হবে না। তাই সবার সম্মতিক্রমে রূপসাগরের সোনালী জিনিসটাকে অর্থাৎ স্বর্ণ মুদ্রাকে বিনিময়ের মাধ্যম হিসেবে চালু করা হলো। এক কথায় রূপসাগরের অর্থনীতি পণ্য বিনিময় প্রথার যুগ পেরিয়ে মুদ্রা ব্যবস্থা যুগে প্রবেশ করলো। আর্থিক লেনদেনের সমস্যা সমাধান এরকম প্রচেষ্টা থেকে কালের আবর্তেই মানুষ মুদ্রা লেনদেন আরম্ভ করে। এদিকে মুদ্রা প্রথা চালু করতে গিয়ে নতুন সমস্যা বাঁধল। সবার কাছে তো স্বর্ণ নেই। একজন বুদ্ধি দিল, এখনো তো কেনাবেচা শুরু হয়নি, সব স্বর্ণ জড়ো করে সবার মাঝে সমানভাবে ভাগ করে দেই। সবাই ভেবেচিন্তে দেখলো তাদের ভাগ বাগিচা, ঘর বাড়ি, কলকারখানা, সন্তান সন্ততি, ক্ষমতা প্রতিপত্তি সব আগের মতোই থাকবে। কেবল সামান্য কিছু শখের বস্তু নিজেদের মাঝে ভাগাভাগি করে নিতে হবে। এই কষ্টকর সিদ্ধান্তের বিনিময় এরপর থেকে সবার জন্য কেনাকাটা আরামদায়ক হলে মেনে নিতে ক্ষতি কি? একবারের জন্যই তো, এমন সিদ্ধান্ত নিশ্চয়ই বারবার নিতে হচ্ছে না। তাই সাময়িক ক্লেশ সত্ত্বে সবাই সিদ্ধান্তটি মেনে নিল এবং সেই পরিকল্পনা মোতাবেক সবার স্বর্ণ জড়ো করে মোট 1000টি সোনার মুদ্রা তৈরি হলো। মোট 10টি পরিবার মাঝে সেগুলো 100টি করে বিতরণ করে দেওয়া হলো। সুদ ও ব্যবসার পার্থক্য। মুদ্রা ব্যবস্থায় প্রবেশ করার পর রূপসাগরের লেনদেন প্রক্রিয়া অতি সাবলীল হয়ে গেল। প্রতিটা পরিবার এখন প্রয়োজন মতো কেনাবেচা করে নিশ্চিন্তে ঘরে ফিরছে। সবেমাত্র পণ্য লেনদেনের প্রথা থেকে উঠে আসা পরিবারগুলো যে পরিমাণ জিনিস কিনছে, গটপট তা তার সমপরিমাণ জিনিসই বিক্রি করছে। ফলে প্রত্যেকের কাছে কেনাবেচা শেষ গটপটটা 100টি মুদ্রাই অবশিষ্ট থাকছে। তবে মানুষের জীবন উত্থান পতন থেকে সব দিন এরকম যায় না।
সেই নিয়মের চক্রে রূপসাগরের এক তরুণ ব্যবসায়ী জীবনে আপদ দেখা দিল। সেবার মতো বিপাক কাটিয়ে উঠতে তার 4টি স্বর্ণমুদ্রার প্রয়োজন পড়ল। জীবন তার তরীর কাছে গিয়ে বলল, 1 মাসের জন্য 4টি স্বর্ণমুদ্রা ধার দেওয়া যাবে। জীবনের সমস্যা সমাধানে তরী সাহায্যের হাত বাড়িয়ে দিল। এক্ষেত্রে মোট 3 প্রকার লেনদেন ঘটতে পারে। কেস 1, সুদমুক্ত ঋণ। তরী জীবনকে বিনা সুদে ঋণ দিতে পারে, অর্থাৎ ঋণ দেবার পরে তরী বলবে শুধু সে 4টি স্বর্ণমুদ্রা ফেরত দিলেই চলবে। এভাবে ঋণ নিলে 1 মাস শেষে ঋণ ফেরত দিলে জীবন ও তরীর মাঝে মোট মুদ্রায় কোনো পরিবর্তন আসবে না। দুজনের কাছেই মাস শেষে সমান সংখ্যক স্বর্ণমুদ্রা অবশিষ্ট থাকবে। একই শর্তে প্রতি মাসে একবার করে 1 বছরে মোট 12 বার জীবন তরীর কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করে দিলেও বছরের শেষে তাদের মালিকানাধীন মোট মুদ্রার সংখ্যা কোনো পরিবর্তন আসবে না, সমপরিমাণে থাকবে। আচ্ছা, ব্যবসায়ী জীবনে ও ঋণদাতা তরী এক্ষেত্রে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করলে কি হতো? কেস 2, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। এবারে ঋণ নেওয়ার কথা তুলতেই তরী জীবনকে বলল, ঋণ তো ব্যবসার জন্যই প্রয়োজন, চলো আমরা একসাথে ব্যবসা করি, তুমিও লাভ নাও আমিও লাভ নেই। আবার লোকসান হলে দুজনেরই হোক। তরীর প্রস্তাবটিতে জীবন রাজি হয়ে গেল। রফা হলো, জীবন ও তরী যথাক্রমে 4টি করে স্বর্ণমুদ্রা বিনিয়োগ করবে। এই 8টি স্বর্ণমুদ্রা তারা একটি প্রকল্পে খাটাবে এবং বছর শেষে প্রকল্পটি গুটিয়ে ফেলা হবে। লাভের অর্ধেক নিবে তরী, অর্ধেক নিবে জীবন। লোকসান হলে তার ভারও দুজন সমান সমানে বহন করবে। ব্যবসার লাভ ক্ষতি উভয়টাই হওয়া স্বাভাবিক। ধরা যাক সবকিছু ঠিক থাকলে 50% সময় লাভ হবে এবং 50% সময় ক্ষতি হবে। তাহলে 12 মাসের মধ্যে লাভ হবে 6 মাস এবং ক্ষতি হবে 6 মাস। ব্যবসার লাভের মাসে জীবনের হাতে আসে 2টি স্বর্ণমুদ্রা, আর ক্ষতির মাসে তার হাত থেকে ছাড়া হয়ে যায় 2টি স্বর্ণমুদ্রা। 50% সময় ক্ষতি হওয়ায় 6 মাসে মোট ক্ষতি হবে 12টি স্বর্ণমুদ্রা। 50% সময় লাভ হওয়ায় 6 মাসে মোট লাভ হবে 12টি স্বর্ণমুদ্রা। বছর শেষে প্রকল্প গুটিয়ে নিলে তরী ফেরত পাবে 4টি স্বর্ণমুদ্রা এবং জীবন ফেরত পাবে 4টি স্বর্ণমুদ্রা। বছর শেষে দুজনের কাছে 100টি স্বর্ণমুদ্রা রয়ে যাবে। কেস 3, এই কেসে ধরে নেই জীবন ঋণ নেওয়ার কথা তুলতেই তরী শর্ত জুড়ে দিল, 4টি স্বর্ণমুদ্রা ঋণ নিলে ফেরত দিতে হবে 6টি স্বর্ণমুদ্রা। বিকল্প ব্যবস্থার অভাব জীবন এ শর্তে রাজি হয়ে গেল এবং মাস শেষে সুদ মতে ঋণ শোধ করলো। জীবন ও তরীর মোট মুদ্রার কি কোনো পরিবর্তন এসেছে? হ্যাঁ, এবার এসেছে। জীবনের কাছে মাস শেষে 98টি স্বর্ণমুদ্রা রয়েছে এবং তরীর কাছে আছে 102টি স্বর্ণমুদ্রা। এভাবে একই শর্তে 12 বার পুরো বছরে জীবন ঋণ নিলেও সময় মতো ঋণ পরিশোধ করলে বছর শেষে তাদের মোট সম্পদের কি কোনো পরিবর্তন আসবে? হ্যাঁ, বছর শেষে জীবনের কাছে থাকবে 76টি স্বর্ণমুদ্রা এবং তরীর কাছে থাকবে 124টি স্বর্ণমুদ্রা। এভাবেই রূপসাগরে প্রথমবারের মতো ছোট্ট পরিসরে ও সরল রূপে নিশ্চিত অর্থনৈতিক বৈষম্য সূচনা হলো। খেয়াল করুন, উপরের কাঠামোতে ব্যবসায় লাভ ক্ষতি, চুরি ডাকাতি, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, অসুখ বিসুখ, মৃত্যু, মহামারী সহ বিভিন্ন রকম সমস্যা হতে পারত, কিন্তু এখানে তার কিছুই ঘটেনি, কারণ আমরা ধরে নিয়েছি যে এমন কিছু ঘটবে না। তার মানে অন্য কোনো উপাদানের প্রভাব ছাড়াই শুধুমাত্র সুদের কারণে একই সমাজে সুনিশ্চিত বৈষম্য সৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই ব্যবসার সফলতা ধরে রাখতে পারলে 50%-এর অধিক সময় লাভ করলে একজন ব্যবসায়ীর পক্ষে অপরাপর সদস্যদের তুলনায় সম্পদশালী হওয়া সম্ভব। আবার ব্যবসা বিপুল হলে তার পক্ষে সব খোয়ানোই সম্ভব। এভাবে অর্থনীতির পার্থক্য হতে পারে। তাছাড়া অসুখ বিসুখ, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে ধনী দরিদ্রের পার্থক্য তৈরি হতে পারে। তবে আমরা এদেরকে বৈষম্য বলতে পারি কি? লক্ষ্য করুন, এই নিয়মগুলো অনিশ্চিত এবং সমাজের যে কোনো পক্ষে সংগঠিত হতে পারে। সেই তুলনায় সুদে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হওয়া নিশ্চিত, তা নিতান্তই এক পেশে। এভাবে আমাদের বুনিয়াদী চিন্তা কাঠামো রূপসাগর জনপদটি থেকে সুদের সুনিশ্চিত বৈষম্যের আঙ্গিকটা সুস্পষ্ট হলো। আপনি সমগ্র পৃথিবীকে একটি দ্বীপ এবং একটি রাষ্ট্রকে এক একটি পরিবার হিসেবে কল্পনা করলে
ঠিক এই ফলেই পৌঁছাতেন। কেবল চিন্তার স্বচ্ছতা এবং ভাষা সরলতার স্বার্থেই রূপসাগরের উদাহরণ টেনে আনা হলো। এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী অধ্যায়গুলো পাঠ করে শোনাবো। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে কোনো বিষয়ে জানাতে চাইলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিংক দিয়ে দিব, আপনারা আমাকে ইনবক্সেও জানাতে পারেন অথবা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই বইটি মহেমিন পাটোয়ারির গ্রন্থ সত্য মেনেই আমি পাঠ করছি। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।